লোন একটা শব্দ যেটা শুনলে কারো মাথায় আসে বিশাল সুযোগের কথা, আবার কারো চোখে ভাসে সর্বনাশের ভয়। আচ্ছা, একই ব্যাংক থেকে একই পরিমাণ লোন নিয়ে একজন হয়ে যাচ্ছে কোটিপতি আর আরেকজন একেবারে পথে বসে যাচ্ছে। এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙেচুরে দেখা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। একই অঙ্কের লোন, একই সুযোগ, কিন্তু একজন সেই টাকা দিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলছে, আর ঠিক তার পাশেই আরেকজন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সত্যি কি পুরোটাই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, এর উত্তরটা কিন্তু ভাগ্য বা কপালে লেখা থাকে না। উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসে, ক্যালকুলেটরে। মানে লোন নিয়ে কেউ সফল হবে নাকি ব্যর্থ হবে সেটা আবেগের ওপর নির্ভর করে না, করে ঠান্ডা মাথায় করা হিসাব নিকাশের ওপর। তো চলুন সবার আগে বোঝার চেষ্টা করি এই লোন জিনিসটা আসলে কি। এটা কি একটা দারুণ কাজের হাতিয়ার, নাকি পা জড়িয়ে ফেলার মতো একটা বিপজ্জনক ফাঁদ? ব্যাপারটা অনেকটা একটা ধারালো ছুরির মতো। ভাবুন তো, একই ছুরি একজন ডাক্তারের হাতে পড়লে সেটা দিয়ে অপারেশন করে জীবন বাঁচানো যায়, আবার ওই একই ছুরি যদি কোনো ডাকাতের হাতে যায় তখন সেটা জীবন কেড়ে নেয়। তার মানে সমস্যাটা কিন্তু ছুরির না, তাই না? সমস্যাটা হলো ওটা কে এবং কিভাবে ব্যবহার করছে। লোনও ঠিক তাই। যারা ধনী তারা লোনকে একদম অন্য চোখে দেখে। ওরাই তাকে একটা মজার নামে ডাকে, ওপিএম, মানে আদার পিপুলস মানি। সোজা কথায় অন্যের টাকা কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়ানো। তারা ব্যাংকের টাকা দিয়ে এমন কিছুতে বিনিয়োগ করে যা তাদের পকেটে আরও টাকা নিয়ে আসে। আর অন্যদিকে সাধারণ মানুষ বেশিরভাগ সময় লোন নেয় এমন সব জিনিসের জন্য যা পকেট থেকে শুধু টাকাই বের করে নেয়। ফলাফল আরও বড় আর্থিক চাপ। এই পুরো বিষয়টা আরও সহজে বোঝার জন্য চলুন আমাদের খুব চেনা পরিবেশ থেকে নেওয়া দুই বন্ধুর একটা গল্প শোনা যাক। তাদের সুযোগ ছিল এক, লোনও ছিল সমান, কিন্তু দুজনের শেষটা ছিল আকাশ আর পাতালের মতো আলাদা। গল্পের দুই চরিত্র, একজন হল আবেগী আনিস আর একজন হিসাবী হাসান। দুজনেই ঠিক করল যে তারা পার্টনারশিপে একটা হার্ডওয়্যার আর স্যানিটারি দোকান খুলবে। একদম সমান সমান শুরু। দুজনেই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা করে লোন নিল, 10% সুদে 5 বছরের জন্য। আসল খেলাটা শুরু হলো ঠিক তখন যখন দুজনের হাতে 10 লাখ টাকা করে আসলো। আনিসের মাথায় ছিল একটাই চিন্তা, মানুষকে দেখাতে হবে। সে ঝোঁকের মাথায় 4 লাখ টাকা খরচ করে ফেলল দোকানের সাজসজ্জার পেছনে। অন্যদিকে হিসাবী হাসান 8 লাখ টাকা দিয়ে দোকানের জন্য মালপত্র কিনল, মানে ইনভেন্টরি। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা ছিল, হাসান ভবিষ্যতের বিপদের কথা ভেবে 2 লাখ টাকা আলাদা করে রেখে দিয়েছিল একটা ব্যাকআপ ফান্ড হিসেবে, যা আনিসের মাথায় আসেনি। এখন তাদের এই যে আলাদা সিদ্ধান্ত, এর পেছনে দুটো খুব জরুরি অর্থনৈতিক শব্দ কাজ করছিল। এক, সম্পদ বা অ্যাসেট, আর দুই, দায় বা লায়াবিলিটি। চলুন দেখি তারা আসলে টাকাটা দিয়ে কি কিনেছিল। আনিস তার লোনের টাকা দিয়ে যা কিনেছে সেগুলোকে বলে লায়াবিলিটি বা দায়। মানে এমন জিনিস যেমন দোকানে চোখ ধাঁধানোর ডেকোরেশন, দামি চেয়ার, এগুলো দেখতে ভালো কিন্তু পকেট থেকে কেবল টাকাই বের করে, কোনো টাকা নিয়ে আসে না। তার লক্ষ্য ছিল নিজেকে সফল দেখানো। আর হাসান কিনেছিল অ্যাসেট বা সম্পদ, মানে দোকানের মাল, যেগুলো বিক্রি করলে পকেটে টাকা আসবে। তার লক্ষ্য ছিল আসলেই সফল হওয়া। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। এবার আসা যাক সেই কঠিন বাস্তবতায়, সেই নির্মম হিসাবে যেটা আবেগী আনিস লোন নেওয়ার আগে একবারও ভাবেনি, কিন্তু হিসাবে হাসান প্রথম দিন থেকেই যার জন্য প্রস্তুত ছিল। এই সংখ্যাটা দেখুন, 21,250 টাকা। এটাই হলো সেই কঠিন বাস্তবতা। ব্যাংক থেকে যে 10 লাখ টাকা লোন নেওয়া হয়েছে তার জন্য প্রতি মাসে ঠিক এই পরিমাণ টাকা শোধ করতে হবে, যাকে আমরা বলি মাসিক কিস্তি বা ইএমআই। আর এই ইএমআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? ব্যবসায় লাভ হোক বা লোকসান, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, প্রতি মাসের নির্দিষ্ট তারিখে এই টাকাটা ব্যাংকে জমা দিতেই হবে। এর কোনো মাফ নেই। তাদের সিদ্ধান্তের ফল পেতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। প্রথম মাসেই আনিসের ঝাঁচকচকে দোকানে ক্রেতা নেই, কারণ দেখানোর মতো জিনিস থাকলেও বেচার মতো মাল কম। ওদিকে হাসানের সাধারণ দোকানেই বিক্রি ভালো। 3 মাস যেতেই আনিস কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে, আর হাসান শান্ত মাথায় তার ব্যাকআপ ফান্ড থেকে ঘাটতি মিটিয়ে দিচ্ছে। 6 মাসের মাথায় আনিস ঋণের বোঝায় দিশেহারা, আর হাসানের ব্যবসা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম? চলুন লোনকে স্মার্টভাবে ব্যবহার করার জন্য দুটো গোল্ডেন রুল বা সোনালী সূত্রের কথা জেনে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল, যে কোনো লোন নেওয়ার আগে এটা নিশ্চিত করতে হবে যে সেই টাকা থেকে যে আয় হবে
অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই সেটা যেন ব্যাংকের সুদের হারের চেয়ে অবশ্যই বেশি হয়। হিসাবটা একদম জলের মতো সোজা। ধরুন কোনো একটা বিনিয়োগের জন্য ব্যাংকে সুদ দিতে হবে 10 টাকা। এখন সেই বিনিয়োগ থেকে যদি 15 টাকা আয় করা যায় তাহলেই কেবল লোনটা নেওয়া লাভজনক, কারণ ব্যাংকে 10 টাকা দেওয়ার পরেও পকেটে 5 টাকা লাভ থাকছে। কিন্তু আয় যদি হয় মাত্র 8 টাকা, তার মানে পকেট থেকে 2 টাকা লোকসান হচ্ছে। এবার আসি দ্বিতীয় সূত্রে, যেটা একটা সেফটি রুল। নিয়মটা হল মাসিক কিস্তি বা ইএমআই এর পরিমাণ কোনোভাবেই ব্যবসার মাসিক নিট লাভের 30% বেশি হওয়া চলবে না। আর নিট লাভ মানে হল সব খরচ, যেমন দোকান ভাড়া, কর্মচারীর বেতন, সবকিছু বাদ দেওয়ার পর যা হাতে থাকে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ব্যবসার মোট লাভের অন্তত 70% ব্যবসার উন্নতির জন্য বা ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রাখতে হবে, আর সর্বোচ্চ 30% ব্যবহার করা যেতে পারে লোনের কিস্তি দেওয়ার জন্য। এটা যে কোনো খারাপ সময়ে একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। তার মানে মূল কথাটা দাঁড়ালো একটাই, যে কোনো লোনের কাগজে সই করার আগে ঠান্ডা মাথায় সবটা হিসাব করে নিতে হবে। কারণ আসল ক্ষমতাটা কিন্তু ঋণ গ্রহীতার হাতেই থাকে, তবে সেটা সই করার আগে পর্যন্তই। একটা কথা আছে না, যতক্ষণ লোনের কাগজে সই করা হয়নি ততক্ষণ ঋণগ্রহীতাই রাজা, সমস্ত শর্ত তার হাতে। কিন্তু একবার সইটা হয়ে গেলে সেই মানুষটা ব্যাংকের শর্তের গোলামে পরিণত হয়। এই কথাটা সবসময় মাথায় রাখা দরকার। তাই শেষ প্রশ্নটা সবার কাছেই থাকলো, ভবিষ্যতে যখন কোনো লোন নেওয়ার পরিস্থিতি তৈরি হবে তখন আসল সিদ্ধান্তটা কে নেবে? ভেতরের আবেগ নাকি হাতের ক্যালকুলেটর? উত্তরটা কিন্তু যার যার নিজের কাছে।